আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সচিব জনাব শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম বা আমরা যেটি অনুমান করতে পারলাম বা আমরা আতঙ্কিত বোধ করলাম, সেটি হলো সরকারের পক্ষ থেকে ভারতে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেককে বাংলাদেশে ফেরত এনে তাদেরকে বিচারের আওতায় আনা বা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিচারের রায় ঘোষিত হয়ে গেছে সেই বিচারের রায় কার্যকর করার মধ্যে বর্তমান সরকারের যে সফলতা, এটা প্রমাণের জন্য সরকার মরিয়া হয়ে পড়েছে এবং সর্বশক্তি নিয়োগ করছে। যেভাবে জনাব শফিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কেবলমাত্র কামাল হিসেবে বর্ণনা করে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে, এটাকে প্রকাশ করতে গিয়ে যেটি বলা হচ্ছে যে কামালকে প্রত্যর্পণের মাধ্যমে শুরু হবে, এরপর ধীরে ধীরে অন্য সবাই। এখানে যদি জনাব কামাল আসাদুজ্জামান খান কামাল তাকে সরকার খরচের খাতায় ফেলে না দিত, তাহলে শফিক সাহেবের মতো একজন ভদ্রলোক তাকে কেবলই মাত্র কামাল বলার মতো তিনি সেই পরকাশটা দেখাতেন না। তিনি হয়তো বলতেন যে আমরা চেষ্টা করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তাকে কি করে দেশে আনা যায়। কিন্তু সেটা না করে যখন তিনি বললেন যে কামালকে ফেরত আনার ব্যাপারে বা ফেরত বা প্রত্যাপনের মাধ্যমে এটা শুরু হচ্ছে, ইট মিনস কাজটি অনেকটা এগিয়ে গিয়েছে। তো সেই অর্থে কামাল সাহেবকে দিয়ে যেটা শুরু করা হবে সেখানে সরকারের তালিকায় আর কারা কারা আছে, দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে সরকার এখন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা মনে করছেন যে জনাব জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, এরপর জনাব বাহাউদ্দিন নাসিম, জনাব জাহাঙ্গীর কবির নানকের নাম তো বলেছি, তো ওনারা মূলত এই মুহূর্তে সরকারের জন্য মাথা ব্যথার মূল কারণ। অন্যদিকে আরও কয়েকজন মানুষ যেমন মোহাম্মদ আরাফাত, ডক্টর সেলিম মাহমুদ, তারপরে ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল সাবেক শিক্ষামন্ত্রী, তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে সরকার হুমকি হিসেবে মনে করছেন। এর কারণ হলো আওয়ামী লীগের যে মিডিয়া সেল রয়েছে বা মিডিয়া সেক্টর রয়েছে সেখানে এই তরুণরা ইন্টেলেকচুয়াল লেভেলে যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছে। চাঁদপুর থেকে এমপি হয়েছিল আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। মোহাম্মদ আরাফাত তাকে তো আপনারা সবাই চিনেন, আর মুহিবুল হাসান চৌধুরী তাকে চিনেন। এর কারণ হলো তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে যেভাবে উচ্চকণ্ঠ এবং যেভাবে অত্যন্ত দ্রুততার সাথে স্মার্টলি কথাবার্তা বলছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এবং আওয়ামী লীগকে হাইলাইট করছেন, এটি আওয়ামী লীগের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সরকারের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা থ্রেট। তারা যে কাজগুলো করতে যাচ্ছেন বা যে ন্যারেটিভগুলো তৈরি করতে যাচ্ছেন তার বিপরীতে এগুলো একটা থ্রেট। তো সরকার ধরে নিয়েছে যে এখানে জয়, জনাব সুজিত ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল জনাবা, আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ওনাদেরকে আসলে আনাটা এত সহজ হবে না, আর আনাটা ঠিক হবে না। এর সঙ্গে অনেক আবেগ জড়িত, সেন্টিমেন্ট জড়িত, রাজনীতি জড়িত, প্রোটোকল জড়িত। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন, যেমন জনাব ওবায়দুল কাদের আছেন, মানে কামাল কাদের, জনাব ওবায়দুল কাদের, জনাব আসাদুজ্জামান খান কামাল, জনাব সেই জাহাঙ্গীর কবির নানক এবং জনাব বাহাউদ্দিন নাসিম, এই কয়জন মানুষকে সরকার টার্গেট করে যদি, তাহলে সরকারের জন্য দেখা গেল ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে সুবিধা হয়। আর ভারত যদি এই কয়জন লোককে প্রত্যর্পণ করে তারা যদি বলে অন টেস্ট কেসে তোমাদেরকে এটা দেওয়া হলো, তোমরা কেমন বিচার করো,
সেটি দেখার জন্য। যদি তোমরা ভালো বিচার করো তাহলে ভবিষ্যতে আমরা হয়তো আরও প্রত্যাপন করব। কিন্তু তারা যদি শর্ত সাপেক্ষে তাদেরকে হস্তান্তর করে এবং বলা হয় যে এখানে ভারত থেকে উকিল নিয়োগ করা হবে, ইংল্যান্ড থেকে উকিল নিয়োগ করা হবে, তাদেরকে এইভাবে প্রোটেকশন দিতে হবে, এইভাবে মানবাধিকার সংরক্ষণ করতে হবে, এই বিষয়গুলো অসংখ্য শর্ত দিয়েও যদি ভারত হস্তান্তর করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সাময়িক বিজয়, এই বিজয় নিয়ে ইউনূস সমর্থক এনসিপি এবং জামাত এত বেশি তারা আনন্দ উদ্বেলিত হবেন এবং এত বেশি যাকে বলা হয় তাদের যে সফলতা তারা প্রচার করতে পারবেন যে আগামী ৩-৪ বছর তাদেরকে ক্ষমতা থেকে সরানোর কথা কারো মাথায় আসবে না। এবং বিএনপি এখন এই মুহূর্তে যেভাবে ক্ষমতা আসার, নির্বাচন করার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন ৩-৪ বছর ৫ বছর পিছিয়ে যাবে, ১ মিনিটে পিছিয়ে যাবে যদি একজন সিঙ্গেল মানে একজন জনাব আসাদুজ্জামান খান কামাল অথবা যে কোনো আওয়ামী লীগের একজন নেতাকে ভারত থেকে যদি সরকার আনতে পারে এবং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ইন্টারন্যাশনাল কানেকশন, তার ডিপ্লোম্যাটিক রিলেশন, তার সরকারের অন্য যে সকল মেশিনারিজ রয়েছে সেগুলো সব ব্যবহার করে যদি এই কাজটি করতে পারেন, তাহলে তার ক্ষমতার যে প্রলম্বিতা বা ক্ষমতার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা বাস্তবায়ন 99% সফল হয়ে যাবে, জামাতে খুশির বন্যা বয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ভারত এই কাজটি করবে কি করবে না। করতে পারে, আবার নাও করতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। কিন্তু সরকার এই কাজটি এই মুহূর্তে কেন করতে চাচ্ছে? মূল বিষয়টা হলো যে এই মুহূর্তে সরকারের কাছে যে বিকল্প বিষয়গুলো আছে, ১ নম্বর সরকারের জন্য সবচেয়ে যেটা একেবারে এই মুহূর্তে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স, সেটি হলো আগামী ১৫ দিনের মধ্যে বা ২০ দিনের মধ্যে সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কাজেই সরকারের হাতে কার্যত ১৫ দিন সময় আছে। আর তফসিল ঘোষণা করার পর যদি সেই তফসিল থেকে সরকারকে ফিরে আসতে হয়, তাহলে দুর্যোগ লাগবে, দুর্ঘটনা লাগবে এবং সারা দেশে এমন বিশৃঙ্খল পরিবেশ লাগবে যেটা ১/১১ পূর্ববর্তী সময়ে সেই আজিজ কমিশন, মাহফুজ কমিশনে হয়েছিল নির্বাচন নিয়ে। বঙ্গভবন একভাবে চলছে, তারপরে বেগম খালেদা জিয়ার অফিস একভাবে চলছে, হাওয়া ভবন একভাবে চলছে, নির্বাচন কমিশন একভাবে চলছে, মানে যাচ্ছে তাই একটা অবস্থা, রাজপথে রীতিমতো উত্তাল একটা অবস্থা। তো ওইরকম একটা অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া, নতুন একটা শিডিউল ঘোষণা করা সরকারের জন্য ইজি হবে এবং এটা 50-50, এতে সরকার টিকতেও পারে, সরকার ঝরেও যেতে পারে, সরকার নিরাপদে প্রস্থান করতে পারে অথবা সরকার কট অফ হতে পারে। কিন্তু এই যা কিছু করার সরকারকে এই ১৫ দিনের মধ্যেই তাকে করতে হবে। একটা গ্র্যান্ড ভিক্টরি দেখাতে হবে এবং সেই গ্র্যান্ড ভিক্টরি দেখানোর জন্য সরকার যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত এবং ছাড় দিতে পারবে এবং সরকারের হাতে সেই মেশিনারিজগুলো এই মুহূর্তে আছে বলেই আমি মনে করি। আর যদি সেটা না থাকতো তাহলে স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে জনাব আসাদুজ্জামান খান কামালের নাম উল্লেখ করে এভাবে জনাব শফিক বক্তব্য দিতেন না। এর কারণ হলো কামাল সাহেবের সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা আগেও ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতে থাকবে না। দুজন দুই লাইনের মানুষ। আর জনাব আসাদুজ্জামান খান কামাল ব্যক্তিগতভাবে বন্ধুবৎসল মানুষ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু কারোর সঙ্গে খারাপ আচরণ করেছেন, ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করেছেন, এরকম একটা তার শত্রু যারা আছেন তারাও বলতে পারবেন না। তার অনেক দায় দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে জনাব শফিক সাহেবের সাথে কামাল সাহেবের কোনো সম্পর্ক খারাপ হওয়ার কোনো রিজন নাই। এবং সাম্প্রতিক সময়ে যে ভিডিওগুলো বা অডিও যে কলগুলো ফাঁস হয়েছে, সেখানে আইনমন্ত্রী আনিসুল হক এবং জনাব কামাল, তাদের দুজনের যে কথোপকথন ফাঁস হয়েছে, সেখানে কামাল সাহেবকে অনেকটা যাকে বলা হয় আন্দোলনকারীদের প্রতি লয়াল, শান্তিপ্রিয়, ধীর স্থির বলে মনে হয়েছে। তো
তিনি খুব দ্রুত তাদেরকে ছেড়ে দিতে চাচ্ছিলেন, এরকম অশান্তি সৃষ্টি করতে চাচ্ছিলেন না। তো সেক্ষেত্রে সরকার বা এনসিপি বা আন্দোলনকারী যারা আছেন তারা এই যে ভিডিও বা অডিও ফুটেজ ফাঁস হওয়ার পর জনাব কামালের প্রতি সঙ্গতির কারণেই একটু সফট হবেন। তো এই ঘটনা ঘটেছে গত ১ সপ্তাহ ধরে, কিন্তু এই ১ সপ্তাহ পরে হঠাৎ করে জনাব শফিকের মুখে যখন কামাল সাহেবের নাম এলো, তখন ধরে নিতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। এখানে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এবং তার সঙ্গে জনাব আসাদুজ্জামান খান কামাল তাকেও দায়ী করা হয়েছে। তো সেক্ষেত্রে দুধের স্বাদ ঘোলে মেটানো, অর্থাৎ শেখ হাসিনাকে সরকার কিছু করতে পারছেন না, কিন্তু সরকার যদি যে কোনোভাবে জনাব কামালকে আটকাতে পারেন, এমনকি বাংলাদেশে এনে তাকে আইনের মধ্যে রেখে অ্যাপিলের সুযোগ দিয়ে তাকে যদি রাজসাক্ষী বানানো হয়, অথবা তাকে যে কোনোভাবে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের পরিবর্তে ৫ বছরের জায়গায় ১০ বছর দেওয়া হয়, এমনকি কুল্লো খালাস করে দেওয়া হয়, যদি তাকে একেবারেও খালাস করে দেওয়া হয়, ওটা নিয়ে বাংলাদেশে কেউ প্রশ্ন করবে না। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় করে নাচবে, জনাব শফিক সাহেবকে মাথায় করে নাচবে যে তারা ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দক্ষতা দেখিয়ে এইভাবে বন্দি বিনিময় চুক্তির অধীন জনাব আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে পেরেছেন। এটা গেল প্রথম। আর এর ধারাবাহিকতায় তারা ওই বাকি যাদেরকে চাচ্ছেন, জনাব ওবায়দুল কাদের, তারপরে শেষে জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন আসিম। এর কারণ হলো তারা আওয়ামী লীগকে সারা বাংলাদেশে সুসংগঠিত করার চেষ্টা করছেন, বক্তব্য দিচ্ছেন, এবং ধরে নেওয়া হয় তাদের সবারই ব্যক্তিগতভাবে অনেক নেতাকর্মী, যেটাকে ক্যাডার বলি আমরা, দেশের মধ্যে আছে, যা কিনা সরকারের জন্য এই মুহূর্তে বিরাট একটা হুমকি। তো কাজেই তাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশের যদি আনা যায়, জেলখানায় রাখা যায়, কবজায় রাখা যায়, তাহলে সরকার যে পথ অতিক্রম করতে চাচ্ছে আগামী দিনে, সেই পথটি তাদের জন্য আরও মধুময় হয়ে উঠবে। তো ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে তাদের আলোচনা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভারত কেন এই কাজটি করবে, আর সরকার এই মুহূর্তে ভারতকে কিভাবে লোভাতুর করবে, বাধ্য করবে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব। আপনারা জানেন যে ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে, মানে চট্টগ্রাম একটি বন্দরের নতুন একটি বন্দর, একটি টার্মিনাল তৈরি হবে, সেই ব্যাপারে 30 বছর মেয়াদী একটা চুক্তি হয়েছে। এখন এই চুক্তিটি যদি উইথহেল্ড করে দেওয়া যায় কোর্টের মাধ্যমে, ইতিমধ্যে কোর্টে মামলা হয়েছে, এটি যদি বাস্তবায়নের পথে বাধা তৈরি করা হয় এবং এখানে এটা নিয়ে যদি ভারতের সাথে বার্গেনিং করা হয়, তাহলে সরকার এখানে সফল হবে। এর কারণ হলো যে এই বন্দরটি যদি ডেনমার্ক তৈরি করে, তাহলে এটা একটা কেপিআই জোন হয়ে উঠবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেপিআই জোন হবে। ডেনমার্ক ন্যাটোর সদস্য, আর সেই বন্দর রক্ষা, মেইনটেইন থেকে শুরু করে সব কিছু করার জন্য সেই বন্দরে ন্যাটোর সৈন্য, আমেরিকান সৈন্য যে কোনো সময় উইদাউট এনি নোটিশ আসতে পারে, এবং এখানে আমেরিকান সৈন্য, ন্যাটোর সৈন্য আসা মানেই ভারতের 12টা বেজে যাওয়া। ভারত কখনো এই জিনিসটা চাইবে না মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে। 2 নম্বর হলো যে আপনারা জানেন যে ভারতের আদানি গ্রুপ নরেন্দ্র মোদী সাহেবের একেবারে ঘনিষ্ঠ। তারা পৃথিবীতে বন্দর নির্মাণ করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি। এপি মলার গ্রুপ যেভাবে বিখ্যাত একটি কোম্পানি টার্মিনাল নির্মাণ করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে, তদ্রূপ আদানি গ্রুপও কিন্তু সারা দুনিয়াতে অনেক বড় বড় বন্দর চালাচ্ছে। তারা ইসরায়েলে হাইফা বন্দর তৈরি করেছে এবং সেটা পরিচালনা করছে। পারস্যে, ইরানে তাদের বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে একটি বন্দর পরিচালনা করার ব্যাপারে। এছাড়া ভারতে তাদের অনেকগুলো বন্দর রয়েছে এবং আরও অনেক, আমি যেটা জানি না এই মুহূর্তে, হয়তো আরও অনেক আদানি গ্রুপের এই বন্দর পরিচালনা করা, টার্মিনাল নির্মাণ করা, এখানে তাদের বিনিয়োগ রয়েছে। তো সেক্ষেত্রে আদানি বাংলাদেশে যে ইতিমধ্যে বিনিয়োগ করেছে পাওয়ার সেক্টরে, সেক্ষেত্রে এই যে $900 মিলিয়ন,
তো $900 মিলিয়ন মানে পৌনে এক, মানে $1 বিলিয়ন চেয়ে কিছু কম, 9,000 বা 10,000 কোটি টাকার মতো। এটা আদানির জন্য জাস্ট আদাও না, পেঁয়াজও না। আদানি চাইলে এখানে আসলে $9 বিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করতে পারে। এবং এই যে যে এলাকাটিতে বন্দরটা নির্মাণ করা হচ্ছে, এই বন্দরটি এখানে মূলত জাপানি বিনিয়োগ মোটামুটি নিশ্চিত ছিল। আর এটি ডিপ সি পোর্ট হবে, গভীর সমুদ্র বন্দর হবে। ফলে এখন যে নর্মাল যে জাহাজগুলো আসছে আমাদের এই পতেঙ্গা হয়ে কর্ণফুলী ট্যানেল দিয়ে চট্টগ্রাম বন্দরে, এর চাইতে মানে কয়েক গুণ বড় বড় ড্রাফট, যেটা মাদার ভেসেল বলা হয়, যেগুলো সিঙ্গাপুরে নোঙর করতে পারে, কলম্বোতে নোঙর করতে পারে, করাচিতে করতে পারে, ঠিক সেই মানের জাহাজ যদি সেই গভীর সমুদ্র বন্দরে নির্মিত হয় এবং সেখানে যদি নোঙর করতে পারে, তাহলে বাংলাদেশের ব্যবসার চাইতেও আপনি জানেন যে কয়েক হাজার গুণ বেশি ব্যবসায়িক সুযোগ সুবিধা রয়েছে ভারতের। তো ভারত সেই পোর্টটি আন্তর্জাতিকভাবে ব্যবহার করতে পারবে বেটার দেন এপি মলার গ্রুপ। এপি মলার গ্রুপ হয়তো দেখা গেল যে কেবল তাদের মাত্র, তাদের যে ব্যবসাগুলো রয়েছে, তাদের কন্টেনারগুলো, মার্কলাইনের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো করতে পারে, আর বাকি জায়গাগুলোতে তার স্পেস তারা ভাড়া দিবে বা বন্দর হ্যান্ডেলিং করার ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা দেবে। কিন্তু আদানি যদি এই কাজগুলো করে, তাহলে পুরো ভারতীয় রাষ্ট্রশক্তিকে তারা এখানে ব্যবহার করতে পারে। ভারতের মিলিটারি, তারপরে ভারতের নেভি, ভারতের এয়ারফোর্স থেকে শুরু করে ভারতের ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স, এই সব কিছু একটা কেন্দ্র হিসেবে চট্টগ্রামের যে এলাকাটিকে এখন ডেনমার্কের কাছে সেই লিজ দেওয়া হচ্ছে বা তাদেরকে বন্দর নির্মাণ বা অপারেট করার যে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা যদি আদানিকে দেওয়া হয়, ভারত সেই আমি যে কজন লোকের নাম বললাম তাদের তো দূরের কথা, আরও 10-12 জনকেও যদি ধরতে বলা হয়, ভারত সেখানে সেই কাজ করবে। অর্থ এমন একটা বিষয়, তারা আপনি চিন্তা করুন যে কেবলমাত্র সস্তায় তেল কেনার জন্য তারা নিজেদেরকে যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং আমেরিকা মানে ভারতের প্রতি এতটাই বিরক্ত যে এর আগে যে কয়বার পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা হলো এবং সর্বশেষ যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে পাকিস্তান মনে করছে তারা বিজয়ী হয়েছে। এবং ওই যুদ্ধের ফলে জনাব আসিফ মনির তিনি নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন, আর সেই ফিল্ড মার্শালের সঙ্গে একসাথে ছবি তুলেছেন এখন জনাব ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু হয়েছে ব্যবসায়িক স্বার্থ নিয়ে, অর্থাৎ কম মূল্যে ইউক্রেনের যুদ্ধ বাঁধিয়ে রেখে রাশিয়া থেকে কম মূল্যে তেল কিনতে ভারত এই ঝুঁকি নিয়েছে, একটা যুদ্ধের ঝুঁকি নিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এখন তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এটা অলমোস্ট 60 থেকে 65 বিলিয়ন ডলারের আমদানি বাণিজ্য রয়েছে এবং গত 14 মাসে এটা নেমে অর্ধেকে চলে আসছে। আবার বলছি, 60 থেকে 65 বিলিয়ন ডলারের আমরা যে আকু এশিয়ান ক্লিয়ারিং হাউজের যে মাধ্যমে ব্যবসা করি, এর 90% ভারতের সঙ্গে। তো এই ভারতের সাথে এই বিশাল যে ব্যবসা বাণিজ্য, তার অর্ধেকে নেমে আসছে গত 1 বছরে। এরপরে আমাদের বাংলাদেশ থেকে যে সকল ট্রাভেল ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম যা কিছু ভারতের সাথে হতো, এটা 1 or 2% নেমে আসছে। 98% যাকে বলে বন্ধ আছে। ফলে কলকাতা, শিলিগুড়ি, আসাম, দার্জিলিং, মানে এ সকল এলাকাতে যে বাঙালিদের ঢল ছিল, এবং এই বাঙালি পর্যটকদেরকে এবং চিকিৎসা প্রার্থীদেরকে সেবা দেওয়ার নাম করে ওই যে সকল শত শত না হাজার হাজার ভারতীয় প্রতিষ্ঠান কাজ করত, তারা রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে। এটা নরেন্দ্র মোদী সরকারকে ভাবিয়ে তুলেছে। এই হলো এক। তো কাজেই এই যে চলমান ব্যবসা, সরকারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়ত, কূটনৈতিকভাবে এশিয়াতে এই মুহূর্তে ভারত খুব দুর্বল অবস্থানে আছে। তাদের সঙ্গে একমাত্র আফগানিস্তান ছাড়া এই মুহূর্তে এশিয়ার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই। আর দ্বিতীয় সম্পর্ক রয়েছে তাদের ভুটানের সঙ্গে, তাও 50-50। ভুটান তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে, ব্যালেন্সিং, এবং চীনের সঙ্গে করেছে। আর বাংলাদেশের সঙ্গে তো দেখেন, এটা আসলে দীর্ঘমেয়াদে ভারত ধারণ করতে পারবে না। তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এখন যদি ইলেকশন হয়, বিএনপি আসে বা অন্য কোনো দল আসে,
সেটা ভারতের জন্য খুব ইজি হয়ে যায়। কিন্তু এটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আজকের দিন পর্যন্ত ভারত নিশ্চিত করে বলতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আসলে নির্বাচন হবে কি হবে না এটা ভারত নিশ্চিত নয়। ফলে ভারতের যে কূটনৈতিক অঙ্গনগুলো, মহলগুলো, তারা একটা উইংস দিয়ে আওয়ামী লীগ দিয়ে তারা চাপ দিচ্ছে, তাদের অন্য উইংস দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে সাহায্য করছে, তাদের আরেকটি উইংস দিয়ে তারা এখানে বিএনপিকে সাহায্য করার চেষ্টা করছে, আরেকটি উইংস দিয়ে জামাতকে সাহায্য করার চেষ্টা করছে। মানে ভারত এখন চারিদিকে রীতিমতো ঘোরাঘুরি করছে, আমরা আঞ্চলিক ভাষায় বলি ঘোড়াঘুরি, একেবারে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে সব কিছু। এবং তারা যেটি হোয়াট এভার কাম আর্লিয়ার, যেটা আগে আসবে এবং যেটা তাদের জন্য সুবিধাজনক হবে সেটাই তারা করে ফেলবে। এবং এতে অতীতে বহু ভারতের হাজার বছর ইতিহাসে ভারতের এরকম বহু নজির রয়েছে, যারা মানে ভারতের অতীতে রাজন্যবর্গ যারা রয়েছেন তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে মুহূর্তের মধ্যে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। ফলে এই যে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব, আশ্রয় প্রশ্রয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভারতের প্রতিটি অঞ্চল যেভাবে অভয়ারণ্য হয়েছে, এটা জনাব শফিক প্রেস সচিব তার স্ট্যাটাস অনুযায়ী যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যায়, যারা রাজনীতির ছাত্র তারা এতে করে একটু আশ্চর্য হবেন না। কাজেই সাধু সাবধান, সকল পক্ষই যদি চেষ্টা করেন তাহলে হয়তো ভালো কিছু একটা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।